অভয়ার দেহ ছিনতাইয়ের অভিযোগে জালে নির্মল ঘোষ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতার। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ ওঠে সেদিন, আর নির্মল ঘোষ পালানোর চেষ্টা, কিন্তু না, শেষ রক্ষা হলো না। অভয়া তদন্তে পাকড়াও নির্মল। নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর। অভয়ার বাবা। ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ। গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না, জালে নির্মল। একটু সাইড দিক প্লিজ কোঅপারেট করুন। যে ছবি আপনারা দেখছেন, নির্মল ঘোষ গ্রেফতার, এক্সক্লুসিভ ছবি। নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেফতার, আর তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। অভয়ার দেহ ছিনতাইয়ের অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর করে অভয়ার বাবা। ওড়িশা থেকে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক। এই ঘটনায় তার কি যোগ ছিল, সেদিন কি হয়েছিল ঠিক, অবশ্যই তদন্ত সাপেক্ষ গোটাটাই। নির্মল ঘোষের গ্রেফতারির পর তাকে জিজ্ঞাসাবাদ করে সেই সম্পর্কিত উত্তর পাওয়া যাবে, অন্ততপক্ষে আমরা সেই আশাই করতে পারি। কোথা থেকে কিভাবে গ্রেফতার নির্মল জানাবেন প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেপ্তারির যে বিষয়টা, অর্থাৎ তদন্তকারী যে দল তাকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন, তাদেরকে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ যেই মোবাইল ফোন তিনি ব্যবহার করতেন, যেই মোবাইল ফোনের নাম্বার তিনি ব্যবহার করতেন, তিনি কিন্তু বারংবার সেই মোবাইল ফোনের কিন্তু সুইচ অফ করেছিলেন এবং সেখান থেকে অন্য জায়গায় গিয়ে সুইচ অন করেছিলেন, আবার সেখান থেকে ফিরে এসে অন্য জায়গায় সুইচ অন করেছিলেন। এই যে মোবাইল লোকেশন যে ট্র্যাক করেছেন যারা তদন্তকারী আধিকারিক, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লোকেশন কিন্তু তাদের কাছে আসে। এবং প্রথমে তিনি উড়িষ্যা রাজ্যের একটি জায়গা অর্থাৎ সম্বলপুর, সেখানে যান। সেখান থেকে তিনি যান ভুবনেশ্বর থেকে তিনি গত 3 দিন আগে তিনি আসেন বালাসোরের কাছে একটি হোটেলে তিনি ছিলেন। এবং সেই জায়গা থেকে কিন্তু গত পরশুদিন যখন যেসব যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন, বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্টের আধিকারিকরা, তাদেরকে অনেক বেগ পেতে হয়। এবং গত পরশুদিন থেকে কিন্তু এই যে লোকেশন এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় যে ঘুরছে, সেই জায়গা থেকে তাদের সমস্যা হয়। তারপরেই কিন্তু আজকে সকালবেলা অর্থাৎ 9টা থেকে 9:30 নাগাদ সেই যে জায়গা অর্থাৎ নির্মল ঘোষ সেই সময় কারোর সঙ্গে নতুন যে নাম্বার, সেই নাম্বার থেকে কিন্তু কথা বলছিলেন এবং সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করেন তদন্তকারী আধিকারিকরা। এবং বালাসোরের কাছে একটি হোটেলে থেকে তাকে কিন্তু প্রথমে সেই হোটেলের রুমে থাকেন এবং যখন রেজিস্টার যেখানে যে খাতা, সেখানে কিন্তু যখন রিসেপশনে গিয়ে যখন তদন্তকারী আধিকারিকরা তো নির্মল ঘোষের ছবি দেখান, কারণ উড়িষ্যা রাজ্য, সেখানে নির্মল ঘোষ কে অনেকে চেনেন না, তখন যখন তদন্তকারী আধিকারিকরা সেই রিসেপশনে গিয়ে নির্মল ঘোষের ছবি দেখান, তখন ছবি থেকে কিন্তু তারা বলেন যে হ্যাঁ, এই ব্যক্তি আমাদের হোটেলের রুমেই রয়েছেন। তখনই কিন্তু সেই রুম নাম্বার বলেন এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে 201 নম্বর রুমে কিন্তু ছিলেন নির্মল ঘোষ সেই হোটেলের। এবং সেই রুমের সামনে যখন যান, গিয়ে কিন্তু প্রথমে কলিং বেল প্রেস করেন তদন্তকারী আধিকারিকরা। তখন প্রায় 7 থেকে 8 বার কলিং বেল প্রেস করার পরেও কিন্তু যখন কোনো রকম কোনো সারা উত্তর না পাওয়া যায়, তারপরে কিন্তু তদন্তকারী আধিকারিক তারা পরিচয় দেন যে আমরা তদন্তকারী আধিকারিক, আমরা বারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে এসেছি, আপনি দরজা খুলুন, নালে কিন্তু দরজা ভাঙতে হবে। তারপরেই কিন্তু নির্মল ঘোষ সেই জায়গা থেকে নির্মল জালে। আর এই নির্মল ঘোষ সেদিন কেন তড়িঘড়ি অভয়ার দেহ দাহ করিয়েছিলেন? এই নির্মল ঘোষের সঙ্গে আর কারা ছিল? এই নির্মল ঘোষ কার অঙ্গুলি হেলনে সেদিন এই কাজ করেছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আগামীতে সামনে আসবে। এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি। নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে, আর এবার কলকাতায় তাকে নিয়ে আসা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই পালা বদলের পর আরজিকর ফাইল খোলা এবং তারপর অভয়ার বাবার এফআইআর। নির্মল ঘোষকে গ্রেফতার। আগামী দিনে আরজিকর তদন্তে যে একটা সদর্থক ভূমিকা নেবে তার বলার অপেক্ষা রাখে না। অভয়ার বাবা চিঠি লিখেছিলেন, অভয়ার বাবা এফআইআর করেছিলেন। সেখানে কি লিখেছেন? তার ছত্রে ছত্রে ক্ষোভ, তার ছত্রে ছত্রে সন্তানহারা বাবার আবেগ রয়েছে, আপনাদের দেখাবো। সেই সময় পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি এবং দলের অন্যান্য কর্মীরা আমার বাড়িতে উপস্থিত হন। তারা জোর করে বাড়িতে প্রবেশ করেন এবং মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার জন্য হুমকি দেন। সামাজিক আচার অনুষ্ঠান সম্পন্ন করার আগেই তারা আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে মেয়ের মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যান। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো থেকে আমাকে বিরত রাখতে জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাড়াহুড়ো করে আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করেন। শ্মশানে অপেক্ষমান অন্য দুটি মৃতদেহকে পাশ কাটিয়ে
তারা আমার মেয়ের মৃতদেহকে আগেই পুড়িয়ে ফেলার ব্যবস্থা করেন, যার উদ্দেশ্য ছিল সম্ভবত অপরাধী বা অপরাধীদের আড়াল করার লক্ষ্যে প্রমাণ ধ্বংস বা গায়েব করে দেওয়া। তারা জোর করে শ্মশানে প্রবেশ করেন এবং মৃতদেহ দাহ করার আগে আমাদের কোনো ধর্মীয় শেষকৃত্য পালন করতে দেওয়া হয়নি। এভাবেই এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আমার ইচ্ছার বিরুদ্ধে পানিহাটি শ্মশানে টিএমসির নেতাদের দ্বারা আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়। যে কথা অভয়ার বাবা লিখেছেন সেখানে তিনি অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছেন, যার উত্তর এবার খুঁজবেন তদন্তকারীরা। নির্মল ঘোষ গ্রেপ্তার, 8ই জুলাই অভয়ার মা বিধায়ক রত্না দেবনাথ তিনি কি বলেছিলেন? নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। ওয়েলডন বয়, এই ওয়েলডন বয় বলা হচ্ছে কেন? কোন উদ্দেশ্য সাধিত হয়েছিল সেদিন দেহ তড়িঘড়ি সৎকার করে? পানিহাটি শ্মশানের ম্যানেজার 10ই অগস্টে তার একটা বক্তব্য শুনুন। ওই তিলোত্তমার মৃতদেহ যখন দাহ করা হয় সেটা কি দুটো বডির মানে ছেড়ে দিয়ে মানে রেখে দাহ করা হয়েছিল? হ্যাঁ, কেন? তো ভিড় ভাট্টা ছিল, তো সেই জন্য ভিআইপিরা ছিল। ভিআইপি তো একটা আলাদাই ফেসিলিটি পায়। এমএলএ স্যার ছিলেন, কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, দাহ করার যে ফিস, সেই ফিস কি না দেওয়া হয়েছিল? না না, ওটা তো ফ্রি করা হয়েছিল। কে করেছিল ফ্রি? কাউন্সিলর। কাউন্সিলরের নাম কি? সোমনাথ দে। উনি তো চেয়ারম্যান। এখন চেয়ারম্যান হয়েছিলেন, তখন কাউন্সিলর ছিলেন। দাহ করার যে কাগজ, হুম। সেখানে নাকি তিলোত্তমার বাবা মার সই ছিল না? না, সে তো সই ছিল না তো। হ্যাঁ, সই ছিল না, সঞ্জীব মুখার্জি সই করেছিল। ওনারা কাগজ নিয়ে এসেছিল, সোমনাথ দে সঞ্জীব মুখার্জিরাই কাগজ এনেছিল। তো মা বাবারা কাগজ এখানে আমার কাছে এখানে পৌঁছায়নি, ওনারা বডির কাছেই ছিলেন। তাই এনারাই কাগজপত্র পেপার ওয়ার্ক করছিলেন, তেনারাই সই সাবত করেছিলেন, আর মা বাবা বডির কাছে ছিলেন। শুনলেন পানিহাটি শ্মশানের ম্যানেজারের বক্তব্য। তিনি বলছেন ভিআইপি বলে সেখানে তড়িঘড়ি করা হয়েছে। তিনি বলছেন যে এই যে দাহ করার ফি, সেটা ফ্রি করে দেওয়া হয়। নির্মল ঘোষের কি ইন্টারেস্ট ছিল সেখানে? কেন এগুলো করেছিলেন সেদিন? আর এই যে সোমনাথ দে টিএমসি কাউন্সিলর, তার নাম উঠে আসছে, যদিও সোমনাথ বেপাত্তা। কোন কোন ধারায় নির্মলকে গ্রেফতার করা হলো স্পষ্ট করবেন। রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখা একেবারে অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটের যে সেকশন বিএনএসএস, সেই সেকশন ইতিমধ্যে তার বিরুদ্ধে রুজু করা হয়েছিল এফআইআর পর, এবং সেই সেকশনেই তাকে গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র নির্মল ঘোষ নয়, নির্মল ঘোষ ছাড়াও এই সোমনাথ দে, সঞ্জীব মুখার্জির নামে এফআইআর রয়েছে, এছাড়াও আদার্স রয়েছে। অর্থাৎ যখন তাকে তার দেহ, অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করা হয়েছিল, সেখানে কিন্তু এই সঞ্জীব মুখার্জি সেই নথিতে সই করেছিল, যেখানে পরিবারের সই করার কথা শ্মশানের কাগজে। এবং শুধু সঞ্জীব মুখার্জিও নয়, এছাড়া পার্টির কিছু কর্মী সই করেছিল। এরা কারা? এদেরকেও কিন্তু ইতিমধ্যে খোঁজার জন্য তল্লাশি চালাচ্ছে খড়দা থানার পুলিশ। মূলত নির্মল ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ, যে তড়িঘড়ি সৎকার কোন কোন ধারায় অভিযোগ রৌনক নির্মল ঘোষের বিরুদ্ধে স্পেসিফিক? দেখো, এখন পর্যন্ত জানা যাচ্ছে বিএনএসএস 61+2 অপরাধমূলক সংগঠিত করা কোনো কর্ম একসঙ্গে, এবং বিএনএসএস 238 অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, এই ধারাসহ আরও একাধিক ধারায় কিন্তু ইতিমধ্যে নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। এবং শুধু নির্মল ঘোষ নয়, নির্মল ঘোষ সহ সেই এফআইআর নাম রয়েছে সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জির। উড়িষ্যার বালাসোর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই খড়দা থানা এখানে নিয়ে আসা হবে নির্মল ঘোষকে, এবং আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন জানাবে পুলিশ। বেশ, তোলাবাজি থেকে হুমকি, কাঠগড়ায় নির্মল, লটারি মামলাতেও অভিযুক্ত নির্মল ঘোষ। আর এই নির্মল ঘোষ অভয়ার দেহ ছিনতাইয়ের অভিযোগ তার বিরুদ্ধে, সৎকার গুন্ডামিতে এফআইআর। কি কি ধারায় অভিযোগ নির্মলের বিরুদ্ধে আপনাদের সামনে? 126(2) বেআইনি বাধা, 238 প্রমাণ লোপাট, ভুল তথ্য, 255 অপরাধীকে আড়াল করা। ভারতীয় ন্যায় সংহিতার আরো কিছু ধারা দেখুন একবার। 301 শ্মশানে অনধিকার প্রবেশ। সত্যি তো নির্মল ঘোষের সেদিন প্রবেশ করার কোনো দরকার ছিল না। ভয় দেখানো, 351(2) ভয় দেখানোর অভিযোগ।
61-2 অপরাধমূলক ষড়যন্ত্র নির্মল ঘোষের বিরুদ্ধে, সৎকারে গুন্ডামি, তাতে এফআইআর। ভারতীয় ন্যায় সংহিতার একের পর এক ধারায় অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। নির্মল ঘোষ গ্রেফতার, আর নির্মল ঘোষ গ্রেফতার হওয়ার পর তার পরিবার, তার মেয়ে কি বলছেন? হ্যাঁ করেছেন, উনি শিয়ালদা কোর্টে গিয়েও তড়িঘড়ি পুলিশের তিলোত্তমার মা মানে আমাদের মাননীয় বিধায়িকা, উনি গিয়ে শিয়ালদা কোর্টেও একটা পিটিশন দায়ের করেছিলেন এই 3 জনের নামে, সেম পিটিশন, কিন্তু শিয়ালদা কোর্ট কিন্তু এই 3 জন যারা আছে তাদের নামে আছে, আপনারা দেখবেন কার কার নাম আছে এফআইআর এ করেছিল। সেই পিটিশনটা আমাদের যতটুকু নিয়ে আমরা জানি, যেহেতু আমরাও আইনের পথেই যাচ্ছি, তত পিটিশনটা খারিজ হয়ে গিয়েছিল। তারপরে কি করে আবার নতুন করে এফআইআর সেই একই অভিযোগে হয়, কিভাবে হয় আমার জানা নেই, সেটা আইনের পথে চলবে, তারা বলতে পারবে। দেখুন, এই এফআইআরটা আগেও একবার করা হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন, শিয়ালদা কোর্টে, সেখান থেকে খারিজ হয়েছে, আবার নতুন করে এফআইআর হয়েছে। এবার যা প্রসিডিওর সেই হিসাবে চলুক, আমরা আমাদের প্রসিডিওর মতন চলব। আপনাদের সাথে কোনো যোগাযোগ ছিল না? না, আমাদের সাথে কোনো রকমই যোগাযোগ ছিল না, বহুদিন ধরেই বাড়িতে নেই। কতদিন সেটা হবে তোমার আনুমানিক? মাসখানেকের কাছাকাছি তো হবে। উনি কোনো রকমই যোগাযোগ করেননি আমাদের সাথে। মানে আপনারা জানতেন না কোথায় ছিল? না, এক্সাক্ট আমরা জানতাম না, আমরা মিডিয়া মারফতই আজকেই জেনেছি উনি কোথায় ছিল। আরজিকর আন্দোলন আমাদের দেখিয়েছিল কিভাবে গোটা দেশ, গোটা বিশ্ব এক সারিতে এসে গিয়েছিল। এই আন্দোলনে যারা মুখ ছিলেন, অন্যতম মুখ অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, প্রথম দিন থেকে তারা বলছেন দোষী একজন নয়। কেন সেদিন তড়িঘড়ি অভয়ার দেহ সৎকার করা হলো, এই প্রশ্ন তারা তুলছেন। কার নির্দেশে, কেন দেহ সৎকার, এই প্রশ্ন তুলেছেন অনিকেত, কিঞ্জল। প্রথম যে জায়গাটা বলার সেটা হচ্ছে যে তিনি কার নির্দেশে কেন এই ধরনের একটা কাজ করতে গেলেন, তড়িঘড়ি ভাবে পোস্টমর্টমের পর ডেড বডিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, কার নির্দেশে? বৃহৎ যে কনস্পিরেসি, সেই কনস্পিরেসিটা উদ্ঘাটিত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি। আজকে নির্মল বাবুকে আপনারা অ্যারেস্ট করেছেন, ঠিকই, প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে 9 এবং 14 আগস্টের সত্য, সেই সত্য কোথায়? নির্মল ঘোষ যদি এই কাজ করে থাকেন, তার উদ্দেশ্য কি, কার নির্দেশে তিনি এই কাজ করলেন? এবং তৎকালীন সমস্ত অধিকর্তারা, পুলিশ এবং স্বাস্থ্য 2 বিভাগের অধিকর্তারা প্রেজেন্স থাকার মুহূর্তেও তিনি এই ধরনের একটা কাজ করতে পারলেন, আর পুলিশের কর্তা ব্যক্তি, স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের আলোর মতন দেখলো, এটাও কি বাস্তব সত্য? তাহলে এর পিছনে সত্য কি? যে নির্মল ঘোষ কেন মানে হঠাৎ করে তাড়াতাড়ি বডি থেকে সরিয়ে দেওয়া হলো, কেন বডিটার কাছে বাবা মাকে যেতে দেওয়া হলো না, বাবা মা যাবার আগে কেন তাকে দাহ করা হলো, এই জিনিসগুলো তো সন্দেহের উদ্রেক করেছে বলেই তো আমরা প্রথম দিন থেকে বলেছি এক না একাধিক, কারণ একজন মানুষের পক্ষে এই ধরনের ঘটনা পাওয়া সম্ভব নয়। কিন্তু এই যে প্রথম থেকেই একটা হিসহাস উচ্ছ্বাস ব্যাপার প্রত্যেকটা জিনিসের মধ্যে, তার মাঝখানে এই মানুষটিও ছিলেন, গ্রেফতার মানে খুবই ভালো। কিন্তু আমার কথা হচ্ছে যে আসল দোষী কেন এই ঘটনাটা ঘটলো এবং এর পিছনে সত্যি কারা আছে, সেইটা বের করাটা খুব বেশি জরুরি বলে আমার মনে হয়। এবং এই যে 14ই আগস্ট আসছে, সেরকম যেটা ভ্যান্ডালিজম হয়েছিল, কেন হলো, কি কারণে হলো, এত কেন রাগঢাক, এত কেন মানে লুকোচুরি, এই বিষয়গুলো একটু জানাটা খুব প্রয়োজন বলে আমার মনে হয়। আমরা যদি ফিরে যাই 2024-এর 9ই আগস্টের পর, তারপর যেভাবে তদন্ত এগিয়েছে, দেখুন শুরু থেকে কিন্তু তদন্ত অনেকটা সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। অপরাধের 24 ঘন্টার মধ্যে দেহ দাহ হয়ে যাওয়ায় সেকেন্ড টাইম ময়না তদন্তের কোনো সুযোগ ছিল না, কেন্দ্রীয় এজেন্সির নতুন করে তথ্য প্রমাণ সংগ্রহের সুযোগ ছিল না, ফলে নির্দিষ্ট একটা গণ্ডিতে আবদ্ধ হয়ে গিয়েছিল এই তদন্ত। এই চক্রব্যূহ ভাঙতে পারে নির্মল ঘোষের বয়ান, কারণ তিনি যদি বলেন কারো নির্দেশে তড়িঘড়ি দেহদান করার সক্রিয়তা তিনি দেখিয়েছিলেন। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় এই অপরাধের আরো এক জীবন্ত প্রমাণ, কারণ ঘটনাস্থলে তার উপস্থিতির প্রমাণ রয়েছে। সঞ্জয় সন্দেহভাজন, সঞ্জয় অভিযুক্ত, সাজাপ্রাপ্ত, আবার সঞ্জয় নিজেও তো এক প্রমাণ। সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে সেই প্রমাণটাও মুছে যেত। সুপ্রিম কোর্টের নিয়ম আছে, সুপ্রিম কোর্টের রুলিং আছে, কোনো ধর্ষণের মতো অপরাধ ঘটলে সেখানে নির্যাতিতার বয়ানই হচ্ছে প্রাথমিক প্রমাণ, সেটা ধরেই পুলিশকে এগোতে হয়। যেখানে অভয়া মারা গেছেন বা যেখানে নির্যাতিতা মারা যান, সেখানে তার দেহটা হয়ে যায় প্রমাণ। এবার সেই দেহটা, এই অভয়ার মতো নারকীয় হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেহটা ছিল সবচেয়ে বড় প্রমাণ। 24 ঘন্টা, অপরাধ ঘটার 24 ঘন্টা কাটার আগেই সে দেহটা দাহ হয়ে গেল। আমরা বলতে পারি প্রমাণ মুছে দেওয়া হলো কিনা সেটা এখন তদন্ত সাপেক্ষ, এটা নির্মল ঘোষকে
জেরা করে তদন্তকারীরা জানতে পারবেন, কিন্তু প্রমাণটা মুছে গেল। তাহলে কি রয়ে গেল? অভয়ার দেহ থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, ঘটনাস্থল থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেটা রয়ে গেল। তারপর এজেন্সির হাত বদল হয়েছে, কলকাতা পুলিশ থেকে সিবিআইয়ের কাছে গেছে মামলা, কিন্তু সিবিআই নতুন করে নমুনা সংগ্রহ করতে পারেনি। এই যে তড়িঘড়ি একটা ময়নাতদন্ত করা হচ্ছে, সেই ময়নাতদন্ত কতটা নিখুঁত হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্নের চিহ্ন থেকে যায় তাতে, এবং ময়নাতদন্তের ভূমিকা একটা ক্রিমিনাল ট্রায়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ময়নাতদন্ততেই বোঝা যায় কজ অফ ডেথ। আততায়ীকেও প্রকৃতভাবে চিহ্নিতকরণের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে ময়নাতদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেটা এক্ষেত্রে একটা অভিযোগ ছিল বলে আমরা শুনেছি যে ময়নাতদন্ত সঠিক হয়নি বা ময়নাতদন্ত অত্যন্ত তড়িঘড়ি হয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্ত করার সুযোগ পাওয়ার আগেই দেহ দাহ হয়ে যায়। ময়নাতদন্ত যদি প্রকৃত না হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে একটা সন্দেহ থেকে যায়। এরকম একটা জঘন্যতম অপরাধ, যার একটা স্পর্শকাতর বিষয় আছে, সেখানে দেহটা তড়িঘড়ি দাহ করা হলো কেন, সে নিয়ে আন্দোলনরত ডাক্তাররা প্রথম দিন থেকে প্রশ্ন তুলছিলেন। এবার সিবিআই যে তদন্ত করেছে তাতে সিবিআই নতুন কিছু এভিডেন্স জোগাড় করতে পারেনি, অন্তত ভিসেরা এবং অন্যান্য এভিডেন্স যেগুলো থাকে সেগুলো জোগাড় করতে পারেনি। যা কলকাতা পুলিশের তদন্তকারী দল প্রাথমিকভাবে জোগাড় করেছিল তার ওপরেই তদন্ত করতে হয়েছে। কলকাতা পুলিশ যাকে চিনিয়ে দিয়েছিল অপরাধী হিসেবে, সেই সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো অপরাধীকে পায়নি, কারণ অন্য কোনো এভিডেন্সও সিবিআই পায়নি। আর নির্মল ঘোষকে তদন্তকারীরা জিজ্ঞেস করতে পারেন তার এত তাড়া কিসের ছিল, তাকে কেন এত তড়িঘড়ি এত জোর করে অভয়ার দেহটাকে পুড়িয়ে দিতে হলো, বা বলা যায় এভিডেন্সগুলো এইভাবে নষ্ট হয়ে গেল। এভিডেন্সগুলো দ্বিতীয়বার খুঁজে দেখার, দ্বিতীয়বার ময়নাতদন্ত করার আর সুযোগ রইল না। যদি কেউ প্রমাণ লোপাট করে, সেখানে আমাদের বিএনএস এর স্পেসিফিক সেকশন 238 সাবসেকশন রয়েছে, যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ডিস্ট্রাকশন বা এগুলো করলে আমাদের কেস হবে, এবং ওনাদের এভিডেন্স যদি আদারওয়াইজ অন্য রেলিভেন্ট এভিডেন্স বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা অন্য পার্টের এভিডেন্স স্ট্রং থাকে, তাহলে ডিস্ট্রয় করে দিলেই যে কিছু থাকবে না এটা নয়। এভিডেন্স অনেকভাবে অনেক রকম ভাবে আসতে পারে। ভিসেরা সংগ্রহ যেটা দেহ থেকে করা হয়েছিল সেটার ক্ষেত্রে কিছু ফাঁক ছিল, কারণ ক্রাইম সিনে প্রচুর মানুষকে দেখা গিয়েছিল, যাই নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে সংবাদ মাধ্যমের একটা তর্ক বিতর্কর পরিস্থিতি হয়েছিল। কিন্তু যে ঘরে অপরাধটা ঘটেছিল নমুনা সংগ্রহের সময় সে ঘরে প্রচুর মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল, একেবারে ভিড় গিজগিজ করছিল। তাই বহুভাবে প্রমাণ নষ্টের অভিযোগ এখানে আশঙ্কা অন্তত তোলা যেতে পারে। অভিযোগ যদি তোলা নাও যায় এবং প্রমাণ যদি দ্বিতীয়বার সংগ্রহের অবকাশ না থাকে, তাহলে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে বা কলকাতা পুলিশের প্রমাণের ভিত্তিতে যাকে অপরাধী চিহ্নিত করা হয়েছে তার বাইরে আরেকজনকে চিহ্নিত করার সুযোগ খুব কমে যায় সিবিআইয়ের কাছে, মানে তদন্তটা সীমাবদ্ধ হয়ে যায়। যে কোনো ঘটনা, সেটা যদি অপঘাতে মৃত্যু হয়, আনন্যাচারাল ডেথ হয়, সেটা সবকিছু ভালো করে দেখেই তারপরে পোস্টমর্টম কমপ্লিট হয়। দরকার হলে দ্বিতীয়বার পোস্টমর্টম করা হয়। আবার কখনো কখনো তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার যতবার দরকার হয় পোস্টমর্টম করে, যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ হয় না, তো মৃতদেহ দাহ করা যায় না। এবং মৃতদেহ দাহ করতে গেলে আত্মীয় স্বজনের সই লাগে। দ্বিতীয়বার পোস্টমর্টম করলে আরো কিছু দেখা যেতে হয়। পোস্টমর্টম করতে যত সময় লাগবে সময় দিতে হবে। সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে তদন্তটাকে সীমাবদ্ধ করেছিল কিনা, না তদন্তটা ঘটনাচক্রে সীমাবদ্ধ হয়ে গেছিল, সেটাও তদন্ত সাপেক্ষ। কিন্তু ঘটনা হচ্ছে সবকিছুর একটা ট্রেল থাকে, সবকিছুর একটা লেজ থাকে। নির্মল ঘোষ যিনি দেহটা তড়িঘড়ি তদন্ত সৎকার করিয়েছিলেন, তিনি নিজে একজন প্রমাণ। তিনি বলতে পারবেন তিনি কোথা থেকে নির্দেশ পেয়েছিলেন বা তিনি নিজেই উদ্যোগ নিয়ে করেছিলেন কিনা। আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। নির্মল ঘোষ গ্রেফতার, কিন্তু বেপাত্তা সোমনাথ, সঞ্জীব। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ। ওড়িশা থেকে নির্মল ঘোষ তো গ্রেফতার, সোমনাথ কোথায়, সঞ্জীব কি করছে?
তড়িঘড়ি সৎকারে সোমনাথ সঞ্জীবের বিরুদ্ধেও এফআইআর। সরাসরি চলে যায় সহকর্মী রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, নির্মল ঘোষ জালে, কিন্তু এই সোমনাথ কোথায়? আর সঞ্জীব, তারও কি ট্রেস পাওয়া যাচ্ছে? দেখো, একেবারে এই সোমনাথ দে তার কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না। যেটা জানা যাচ্ছে, তার প্রতিবেশীরা বলছে গত 1 মাস ধরে ভোটের ফলাফলের পর থেকে তিনি কিন্তু বেপাত্তা। তাহলে কি অভিযোগপত্রে নাম আসার পরেই তারা বিপাকে পড়বে বুঝেছেন? সেই কারণেই কার্যত গা ঢাকা দিয়েছে, এই নিয়ে একটা প্রশ্ন উঠছে। অন্যদিকে এই যে সঞ্জীব মুখার্জির নাম সামনে আসছে, এই সঞ্জীব মুখার্জি কিন্তু শ্মশানে যখন সৎকার করা হয় তখন যে কাগজে সই করা হয় সঞ্জীব মুখার্জির সই ছিল। তার বাড়িতে গেলে তার দেখা মিলছে না। আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি জানাচ্ছেন তিনি তার ব্যক্তিগত কাজের কারণে বাইরে রয়েছে, তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করবে। তার সঙ্গে নাকি তদন্তকারীরা যোগাযোগ করে উঠতে পারছে না। তাহলে এই দুজনের কি ভূমিকা ছিল? কারণ একেবারে লিখিত অভিযোগে স্পষ্টভাবে এই সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জির নাম রয়েছে। এদেরকেও কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের খোঁজেও পুলিশের তরফ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ওকে, নির্মল ঘোষ কে গ্রেপ্তার করা হয়েছে, আমি অত্যন্ত খুশি একজন সাধারণ এই রাজ্যের মহিলা হিসেবে। কারণ সেই রাত্রিবেলা আমি ছিলাম অভয়ের পরিবারের সাথে। এবং আরেকজন লোককে গ্রেপ্তার করা উচিত, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আর্জি জানাবো। সেটা হচ্ছে সোমনাথ বলে যে ভদ্রলোক ছিলেন, তিনি আমার সামনে আজকে অভয়ার মাকে বাবাকে কিভাবে তাদেরকে আমাদের সাথে কথা না বলতে দেওয়া এবং তাদেরকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া, কোনো প্রশ্ন না করতে দেওয়া এবং তাকে সম্পূর্ণভাবে মানে কর্ডন অফ করে দেওয়া, এই পুরো যদি নির্মল ঘোষ যদি মানে এর মধ্যে থাকেন, তাহলে তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন এই সোমনাথ বাবু। নাটের গুরু হচ্ছে এই ভদ্রলোক নির্মল ঘোষের সাথে এই সোমনাথ বাবু।